সবাই আমরা একটি জায়গায় পৌঁছতে চাই, সেটি হচ্ছে সুনাম, সেটি হচ্ছে সফলতা এবং সেটি হচ্ছে আমাদের মনের আত্মতৃপ্তি। কখন আসে? যখন একজন মানুষ তার কাজ দিয়ে, তার সেবা দিয়ে বা তিনি যেটি করছেন সেটি দিয়ে সম্মানের একটি জায়গায় পৌঁছে যান, তখনই আত্মতৃপ্তি আসে। আদারওয়াইজ আপনি কাজটি করছেন, টাকা পয়সায় আপনি ভরপুর, সম্মান পাচ্ছেন না, তাহলে এটি আপনাকে আত্মতৃপ্তি দিবে না। বা আপনি অনেক সম্মান পাচ্ছেন বাট আপনি টাকা পাচ্ছেন না, ব্যবসা হচ্ছে না, সেটাও আপনাকে আত্মতৃপ্তি দিবে না, কারণ আপনি একটা টানাপোড়ানের মধ্যে থাকবেন। সো এই যে সম্মান এবং ব্যবসা, মানে পুরো জায়গাটা ব্যালেন্স করে করতে পারা একজন উদ্যোক্তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সো আজকে আমরা তেমনই একজন গুণী মানুষের সাথে কথা বলবো, যিনি এই দুটোকেই খুব সুন্দর করে হোল্ড করে আছেন। তিনি দেখতে যেমন সুন্দর, তিনি খুব সুন্দর করে কথা বলেন, তিনি যেখানে যান তার আলো ছড়িয়ে যায়। এবং আমি ওনার সাথে দু একটা জায়গায় গিয়েছি, আমি দেখেছি তিনি কিভাবে ওই জায়গাটিকে আলোকিত করেন। সো দিন শেষে আমরা তাকেই মনে রাখি যে তার পজিটিভিটি, তার পজিটিভ ফুড স্টেপস রেখে যান। সো তেমনই একজন মানুষ আমার জন্য তিনি প্রীতিদি। এবং প্রীতিদির সাথে আমি আপনাদেরকে পরিচয় করাতে চাই। আজকের পডকাস্টটি প্লিজ আপনারা মন দিয়ে শুনবেন। একজন সফল উদ্যোক্তা যদি হতে হয়, একটি ডিফারেন্ট এরিনায় তিনি বিজনেস করেন, ওখানে স্পেশালি নারীরা সাহস পান না। সো আজকে আমরা ওনার গল্প শুনবো এবং প্রীতিদির নিজের মুখ থেকে ওনার পরিচয় জানতে চাই এবং ওনার অনেক 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 অ্যাচিভমেন্ট সব জানবো। সাথে থাকতে হবে। প্রীতিদি, কেমন আছো? ভালো, ধন্যবাদ। আমার খুব আপনি বলতে ইচ্ছে করছে, কিন্তু যদি আপনি বলি তাহলে আমাদের আরাম লাগবে না। কোনো অসুবিধা নেই, তুমি তোমার মতো করে কথা বলো। আমার মতো করে বলি। আমি তো সবসময় প্রথম কথা তুমি হচ্ছে, বলি। তুমি এত মিষ্টি করে কিভাবে সবাইকে আপন করে নাও? তা তো আমি জানি না, তবে এটা বুঝি যে যারা আমার সঙ্গে আপন হতে চায় তারা স্বীয় গুণেই আমার সঙ্গে আপন হয়ে যায়। আচ্ছা, তাহলে প্রীতিদি আমাকে বলতে হবে, তুমি আমাদের শ্রোতাদের জন্য এই ক্যামেরায় তাকিয়ে যদি তুমি একটু তোমার পরিচয়টা সুন্দর করে দাও, যেন সবাই তোমাকে সবাই চেনে, আমি জানি, কিন্তু তারপরও আমাদের কিছু শ্রোতা নাও চিনতে পারে। আমি তোমার পরিচয়টা তুমি তোমার মতো করে বলবে। আমি প্রীতি চক্রবর্তী। আমার জন্ম 1962 সালে 1 আগস্ট। আমি জন্মেছি বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে। আমি শুনেছি আমার মায়ের কাছে, সেটা আমার মামার বাড়ি, এবং সেটি হচ্ছে ময়মনসিংহের একটি খুবই 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 একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে আমাদের ছোটোবেলায় রিক্সা এলে আমরা বের হতাম দেখতে। আমরা মাঝে মধ্যে বেড়াতে যেতাম সেখানে, অবশ্যই সেটা আম কাঁঠালের দিনে। আমাদের নিজেদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে, এখন যেটা ব্রাহ্মণবাড়িয়া 2 হিসেবে লড়ছে নির্বাচনের মাঠে। সেখানে আমার ছোটোবেলা কেটেছে। আমার 14 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ আমি 14 বছর বয়সে মেট্রিক পরীক্ষা দিই, এবং তখনকার সময় আসলে সফলতার সঙ্গে সেই ডিভিশনে আই স্টুড ফার্স্ট, এবং সেই হিসাবে আমার মাধ্যমিকের জীবন পার হয়। তারপর আমি কুমিল্লা গভর্নমেন্ট উইমেন্সে ইন্টারমিডিয়েটে ভর্তি হই, এবং অফকোর্স উইথ স্কলারশিপস অ্যান্ড এভরিথিং পাশ করি। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হই কেমিস্ট্রিতে। 1985 সালের ডিসেম্বর মাসে আমি আমার মাস্টার্স পরীক্ষা শেষ করে সব কিছু চুকিয়ে চলে আসি। রেজাল্ট হওয়ার পর আমাদের সময় আসলে ফার্স্ট ক্লাস দিতে চাইতো না, সত্যি কথাই দিতে চাইতো না। তো আমার রেজাল্ট ছিল সেকেন্ড ক্লাস ফার্স্ট। তো সেই সময় আসলে 1985 সালে কেমিস্ট্রিতে সেকেন্ড ক্লাস ফার্স্ট হওয়া অনেক বড় কথা ছিল। ফলে আমাকে ডেকেছে পরবর্তী পড়াশোনা করার জন্য, এমফিল করার জন্য। কিন্তু আমি আমার বাবার বড় মেয়ে, আমরা 6 বোন 1 ভাই, আমি সবার বড়। এবং আমার বাবার কাছে আমাদের সময় যেটা ছিল যে মেয়েই ছেলে তুল্য, তো আমার কাছে মনে হয়েছিল আমার বাবার পাশে অর্থনৈতিকভাবে তাকে সহযোগিতা করার জন্য আমার দাঁড়ানো দরকার। আমার পরে সবগুলি বোন
এবং ভাই একটি, এবং এটা সবাই পড়াশোনায় অসম্ভব মেধাবী ছিল। পড়াশোনা করতে কিন্তু কোনো টাকা লাগেনি, কিন্তু তার পেছনের যে সাপোর্ট, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা হিসেবে, একটি যৌথ ফ্যামিলির অভিভাবক হিসেবে তার জন্য আসলে সত্যি এটি সীমাহীন কষ্টের বিষয় ছিল। তো আমি পাশে দাঁড়াতে চেয়েছিলাম, এই জন্য আর ফিরে যাইনি আর পড়াশোনা করার জন্য। পরে এক সময় আবার বাইরে যাই পড়াশোনা করার জন্য, সেটি এক সময় বলা হবে। আমি চাকরিতে জয়েন করি এবং বাংলাদেশের একটি নামকরা, এটি মাল্টিন্যাশনাল না হলেও মাল্টিন্যাশনালের তুল্য একটি কোম্পানিতে আমি জয়েন করি এবং আমি প্রায় 6.5 বছর ওখানে থাকি। এবং অবশ্যই সেই ডিপার্টমেন্টের মধ্যমণি হয়ে এটা বলার অপেক্ষা রাখে না, নামটা বলেই ফেলি, সেটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। তো তারা স্কোয়ার টয়লেট্রিজ তখন শুরু করেছিল আমাকে দিয়ে, আমি ছিলাম তাদের ফার্স্ট মেন। এবং আমাকে সবসময়, এখন আপনারা যাকে দেখেন তপন চৌধুরী, যিনি এটার মাথা, তিনি আমাকে বলতো মিসেস প্রীতির বেবি। ও, তার মধ্যে আমি বিয়ে করলাম 1988 সালের জুলাই মাসে। তারপর আমার হাজব্যান্ডেরই আসলে একটা স্কলারশিপে আমরা লন্ডন চলে গেলাম, যেখান থেকে ফিরে আসার কথা ছিল আমার 1994-তে গেলাম, তারপর ফিরে এলাম হচ্ছে 1997-এ। ততদিনে আমার 6.5 বছর কি তোমার আমি কিছু পড়াশোনা করলাম ওকে নিজের ডেভেলপমেন্টের জন্য। আমি আসলে তখন কসমেটিক্স নিয়ে, তোমাকে বলা হয়নি তোমাকে, আমি কসমেটিক্স নিয়ে কিন্তু কাজ করেছি আমার জীবনটা। স্কোয়ারের মেরিল কিন্তু আমার হাতে শুরু। বাহ, মেরিল আমার হাতে একটি সাকসেসফুল প্রোডাক্ট এবং মেরিল ভেজলিন ছিল প্রথম আমার হাতের প্রোডাক্ট, রাইট, সেটা দিয়ে শুরু। আমি যখন চলে যাই 94 সালে, তখন প্রায় 6-7টি প্রোডাক্ট আমরা অলরেডি মার্কেটে লঞ্চ করেছি এবং অবশ্যই একটা বিশাল সুনাম আমাদের সঙ্গে চলে এসছে ততদিনে। আমি চলে যাই কারণ আমার হাজব্যান্ড গেল তার হায়ার এডুকেশনের জন্য। আমার বাচ্চাটি তখন খুবই ছোট, ইতিমধ্যে আমার একটি রাজকন্যা হয়েছে আমাদের কোলজুড়ে। তাকে নিয়ে আমি চলে গেলাম 1994-এর এই জুলাই মাসে চলে গেলাম। ফিরে এলাম হচ্ছে 97-তে। ততদিনে মাথায় ভর করেছে ভূত, অর্থাৎ ব্যবসায় যাব। ওকে, 97 ফিরে এসে আমি ফিরে এলাম সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তারপর রেজিগনেশন দিলাম। এটা আমার জীবনের একটা খুব আনন্দময় অভিজ্ঞতা যে কোনোভাবেই আমার রেজিগনেশন লেটার নেবে না, অ্যাকসেপ্টেড হচ্ছে না। সো আমি যাই হোক বলেছে যদি, তারপর থার্ড টাইম আমাকে বলেছে যদি দিতেই হয় এইচআরে রেখে চলে যান। দেন আই জাস্ট এইচআরে রেখে চলে আসলাম। এই জন্য আমার সঙ্গে সম্পর্কটা এখনও স্কোয়ারের সঙ্গে অসাধারণ। তাদের স্নেহ, ভালোবাসা এবং আশীর্বাদ। এবং আমি সবসময় বলি তপন চৌধুরী আমরা যারা তার সঙ্গে অনেক অঙ্গাঙ্গিভাবে কাজ করেছি, এবং অঞ্জন চৌধুরী যিনি আমার মূল বস ছিলেন, ফাইনালি উনি টয়লেট্রিজের এমডি ছিলেন, তারা জানেন যে কীভাবে স্বপ্ন চোখে এঁকে দিতে হয়। তো যাই হোক 97 ফিরে এসে ছাড়লাম, ছেড়ে নিজেরাই আরও আমার একজন কলিগসহ আমরা কসমেটিক্সের বিজনেস স্টার্ট করলাম। এবং আমি যেটা খুব পালন করেছি, যতদিন না আমার রেজিগনেশন লেটারটা আমি দিতে পেরেছি ততদিন পর্যন্ত আমি আমার পার্সোনাল বিজনেসের কাজ করিনি। আমি নৈতিকভাবে এটা ফলো করেছি এবং আমি এই কথাটা আমার কলিগদেরকে এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমার বিজনেসের যারা আমার সঙ্গে যারা কাজ করে তাদেরকে বলি যে তোমরা তো যেতেই পারো বিজনেস করার জন্য বা অন্য কোনো চাকরিতে, কিন্তু এই নৈতিকতাটা তোমরা অবশ্যই ফলো করবে। হয়তোবা আমার কষ্ট হয়েছে বিজনেসে, যখন গেছি 3 বছর 4 বছর আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তবু আমার কাছে মনে হয়েছিল যে আমি আমার বিবেকের কাছে খুব ক্লিয়ার, আমি নিয়ম মেনে সব কাজ করে তারপর আমি আমার বিজনেসে এসেছি। সে যাই হোক, সে তো বহুদিন বছর আগের কথা। কসমেটিক্স স্টার্ট করলাম, একটা সময় বাংলাদেশে এলো যে কসমেটিক্সের মার্কেট একদম ভালো না, এখন চায়না পুরোটা দখল করে নেবে, ইতিমধ্যে নিয়েছে, কিন্তু তখন ছিল এটা। তো দেন উই থট যে আমাদের অন্য একটা বিজনেসে যাওয়া দরকার। অনেকগুলি বিকল্প আসলো, একটাতে আমরা স্টিক করলাম, সেটা হচ্ছে যে আমরা হসপিটাল
বিজনেসে যেতে পারি কিনা। আর কি অবস্থা, যখন আমি এটা চিন্তা করলাম, যাকে নিয়ে চিন্তা করলাম, আমার ছোট ভাই, ও তখন ডাক্তার হয়ে একটা মিশনারি হাসপাতালের দায়িত্বে ছিল, যে সেও তখন তাকে নিয়ে চিন্তা করার মতো আমার সময় এসছে। পাশাপাশি আরেকটা বিষয় ছিল যে তখন ঠিক সেই সময়ে বাংলাদেশে যেটা আয়েশা মেমোরিয়াল হাসপাতাল নাম ছিল, তারা নাম না দিয়ে পেপারে একটা বিজ্ঞাপন দিল যে একটা রানিং হসপিটাল ঢাকা শহরে বিক্রি হবে এবং সেটা যদি কেউ কিনতে চায় আসতে পারে। উই ড্রপড অফার। তো এবং সেই অফার ধরে মোটামুটি বছর দেড়েক লাগলো আমাদের সেটা নেগোশিয়েট করতে। আমরা 2004-এর নভেম্বরে হাসপাতালটা শুরু করলাম। তো এটা একটা সিক প্রজেক্ট ছিল, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল। তোমরা সবাই জানো যে এই হাসপাতালটা, এটা অবশ্য যখন শুরু হয়েছিল তখনও এটা অনেক ভালো একটা ক্লিনিক হিসেবে আসলে এসছে, ক্লিনিক হিসেবে ছিল। আমাদের আসলে 3টা বছর অপেক্ষা করতে হয়েছে এটার নামটাকে জানাতে, আবার যে মাঝখানে বন্ধ ছিল প্রায় বছরখানেক, ফিরে এসছে এই হসপিটালটা। এবং এখন সেই 2004 বা 5 থেকে যদি বলি 26, মানে এই 20 বছরে এখন এটি একটি 350 বেডের হসপিটাল হিসেবে অলরেডি রানিং এবং 500 বেডের হসপিটাল হিসেবে অনুমোদিত। এবং এখানে আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে আমি যেটা মনে করে হসপিটালে এসছি, যে আমি কখনো আসলে অনেক বেশি হয়তো গরিবদের জন্য তো সরকার রয়েছে, আর অনেক বেশি মানে পয়সাওয়ালাদের জন্য, বড়লোকদের জন্য খুব চিন্তা করব না, কারণ তারা আসলে কথায় কথায় দেশের বাইরে চলে যেতে পারে। মধ্যবিত্ত যারা, এবং আমাদের বাংলাদেশের 80% হচ্ছে মধ্যবিত্ত, যাদের সম্মানবোধ অসম্ভব রকম প্রখর, তারা কথায় কথায় মাটিতে শুয়ে পড়তে পারে না, যে বাংলাদেশের গভর্নমেন্ট হসপিটালগুলিতে, অথবা যে কারো কাছে হাত পাততে পারে না। এবং তাদের জন্য আমি আসলে এই হেলথ কেয়ার সেক্টরটা নিয়ে কাজ করব, এবং আমি সেটাই করছি এখন পর্যন্ত। সো আয়েশা মেমোরিয়াল হসপিটাল এটা তোমার হসপিটাল? এটা হ্যাঁ, আমাদের হাসপাতাল। তোমাকে তাইলে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলি, মানে আমি ইনফরমেশনটা আজকে বলতে চাই, এই পডকাস্টে বলতে চাই, এটা থেকে যাবে। আমার কাজিন, যে আমার 7 মাসের হয় ও বড়, নতুবা আমি বড়, কেউ একজন 7 মান্থের ছোট বড় আছি। আমরা একসাথে পড়াশোনা করতাম। ও বাংলাদেশের হিস্ট্রিতে আছে। বাংলাদেশের হিস্ট্রিতে সব থেকে ছোট বয়সে ও ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিল। মনে হয় 25 বছর বয়সে ও ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিল, যেটা ইউজুয়ালি আমরা দেখি কি ইউনিয়ন চেয়ারম্যান হতে হলে অনেকগুলো গ্রামের আর অনেক বয়স্ক মানুষরা হয়। সো ও ইউনিয়ন চেয়ারম্যান হয়েছিল। ওর টার্মের পুরো 5 বছর শেষ করে, আবারও ইলেকশনে ও জয়ী হয়। পরের বারও ও 2 বছর মনে হয় রান করার পরে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, বিকজ ও প্রত্যেকটা ইউনিয়নে ঘোরে, তো বাইক দিয়ে ঘুরতে হয়, গ্রামে তো আর তুমি গাড়ি নিয়ে ঘুরতে পারো না। বাইকের যে পরিমাণ অ্যাক্সিডেন্ট আমরা হ্যান্ডেল করি, এই যে ও বাইক দিয়ে ঘোরার পরে ও একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করে গ্রামের মধ্যে। এবং ওকে একদমই ও কোমায় চলে গিয়েছিল। ওই অবস্থায় ওকে ওখান থেকে চুয়াডাঙ্গাতে, আলমডাঙ্গাতে অ্যাক্সিডেন্টটা হয়, ওকে নিয়ে আসা হয়। এবং লাল চেয়ারম্যান বললে, ও চুয়াডাঙ্গা বেল্টে সবাই ওকে চেনে, ও এত ভালো একজন মানুষ, মাশাল্লাহ। আই ফিল প্রাউড ফর মাই ব্রাদার। তো ওকে ওইভাবে নিয়ে এসেছিল, এবং ওই দিনই প্রথম আমার আয়েশা মেমোরিয়ালে যাওয়া হয়েছিল। এবং আমি এমন হয়েছিল যে একমাত্র একটা মানুষ ঢুকতে পারবে দেখার জন্য, সেটা আমাকে ঢোকানো হয়েছিল। আমি ওকে দেখেছিলাম এবং আমার মনে হয়েছিল আমার ভাইটা হয়তো বার ফেরত আসবে না। কিন্তু তোমাদের ট্রিটমেন্টে মাশাল্লাহ ও কোমা থেকে ফেরত আসে এবং ও বের হয়ে আসে। এবং তুমি জানো যে ও লাস্ট ইলেকশনও ইলেক্টেড হয়ে আবারও চেয়ারম্যান হয়, এখনও সুস্থ আছে। পরবর্তীতে ওকে অনেক কষ্টের একটা সময় পার করতে হয়েছে, পরে বেশ কিছু জটিলতা আসছে যে কারণে ওকে বিদেশে ট্রিটমেন্ট নিতে হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ যে ওর জীবন বাঁচিয়ে ওকে সুস্থ করে একটা জায়গায় কথা বলো তো, এটা কিন্তু বেশ খানিকটা মনে হয় আরও 5-6 বছর আগের গল্প, কিন্তু ও ফেরত আসছে। এটা একটা অনেক বড়, এবং আমি সব সময় আয়েশা মেমোরিয়ালের নামটা আমার আসে। অসংখ্য গল্প রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের। ও বাই দ্য ওয়ে, যে 2015 সালে আমরা এটার নাম পরিবর্তন করলাম। 2015 সালে
ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে এটা আত্মপ্রকাশিত হলো। ইনফ্যাক্ট 2011তেই হলো, যখন আমাদের মেডিকেল কলেজ এসছে 13-14 শিক্ষাবর্ষে নার্সিং কলেজ এসছে, তখন সরকারের নিয়ম অনুযায়ী আমাদের মেডিকেল কলেজ নার্সিং কলেজের নাম হচ্ছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ, ইউনিভার্সাল নার্সিং কলেজ। তো ওই নামে যেমন তোমরা দেখো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিটং মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক ওইভাবেই এটাকে চেঞ্জ করতে হয়েছে যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু আমি ভেবেছিলাম যে নাম আয়েশা মেমোরিয়াল হাসপাতাল থাকুক আর মেডিকেল কলেজটা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হিসেবে থাকুক, কিন্তু এটা সরকারের নিয়মের সঙ্গে যায় না বলে আমাদেরকে নামটা চেঞ্জ করে 2015তে আমরা একটা মানে পুরোটাই তো চেঞ্জ করতে হয়, জয়েন্ট স্টক, ইনকাম ট্যাক্স, সব, ভ্যাট, একদম। ব্যাংক, এভরিথিং সব চেঞ্জ করে আমরা এটাকে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা চেঞ্জটা জানালাম আর কি, যে এটা হয়েছে আরও 3 বছর আগেই এটা জানালাম যে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। বাট মজার বিষয় হচ্ছে এখনও লোকজন এসে জানতে চায়, আচ্ছা এখানে তো আয়েশা মেমোরিয়াল হাসপাতাল ছিল, ওইটা কোথায় তাহলে, মানে ওইখানেই যাবো আর কি, সেখানে যাবো। তুমি দেখো 15 থেকে 26, 10 বছর চলে গেছে, এখনো লোকজন আয়েশা মেমোরিয়াল হাসপাতালকেই খোঁজে। আমার ভাই যখন গিয়েছিল তখন এটা আয়েশা মেমোরিয়াল ছিল, তার মানে 10 বছর আগে। 10 বছর আগে, হ্যাঁ, 10 বছর আগের কথা নিশ্চয়ই। তো কিন্তু আমাদের এরকম অসংখ্য গল্প রয়েছে। তো যাই হোক, এই হেলথ সেক্টরে আমার ইচ্ছা আসলে হয়তো জীবনের শুরু থেকেই ছিল যে কখনো যদি কোনো সময় সমাজের উপকার হয় এমন কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারি। আমার ঠাকুমার কথা এই প্রসঙ্গে বলতেই হয়, উনি সেই সময়ে, তার মানে ধরো আমি যখনকার কথা বলছি 60-এর দশকের কথা, উনি তখন প্রাইমারি স্কুলের শিক্ষক। তো আমরা এখনও বলি যে আমাদের ঠাকুমা ছিল রিয়েলি শি ওয়াজ এ এন্টারপ্রেনার, মানে আমার কাছে এরকম মনে হয়। তার বাবা ছিল ওই জমিদারের নায়েব আর কি, মানে 3rd ফেজের। তো আমি গেছি ওই বাড়িটাতে, সেটাও ময়মনসিংহের একটা প্রত্যন্ত গ্রামে। ওই বাড়িটাতে নাট মন্দির, তারপরে অনেক চারচালা ওই যে বিচারটা বসে, সালিশি ঘর, তখনও মানে পড়ন্ত বেলায় আমি যখন গেছি তখন নাই কিচ্ছু, সব শেষ। তারপরে 8-10টা পুকুর, চারপাশে বিশাল বড় আম বাগান। আর আমি সেইখানে প্রথম দেখি যে বর্ষা হলে ছোট ছোট কই মাছ পুকুর থেকে উঠে আসে, এইটা আমার সেইখানে দেখা। এত মজার বিষয় ছিল। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে বললাম। তো আমার ঠাকুমা আমাকে সবসময় আমাদেরকে বলতো যে আমার নাতনি যখন হেঁটে যাবে তখন যেন 2 পাশ থেকে তাকে সালাম দেয়, তুমি সেইভাবে বড় হোক। তুমি বোঝো সেটা তো 70-এর দশকের কথা, 70-এর দশকের কথা। আমার ঠাকুমা আমাদেরকে এই কথাগুলি বলতো যে তুমি যদি যা হবা সেটা সেরাটা হবা, যাই হতে চাও তার সেরাটা হতে পারি নাই। না তুমি হতে পেরেছো, বিকজ তুমি হয়তো নিজে মানে অনেক মানবিক জায়গা থেকে, অনেক জায়গা থেকে তুমি নিজেকে এভাবে বলছো, বিকজ তুমি অনেক বিনয়ী। কিন্তু তুমি আজকে ওই জায়গাটায় এসছো যে তোমাকে মানুষ কিন্তু ওই রেসপেক্টের জায়গাটায় দিয়েছে প্রীতিদি। বাট আফরোজা জানো, মানে অলওয়েজ আই থিঙ্ক যে আই হ্যাভ টু গো এ লং ওয়ে। যদি আমার সময় শেষ হয়ে আসছে, আর অনেক বেশি সময় নাই, কিন্তু মনে হয় যে আরো অনেক লম্বা সময় তোমার জন্য সামনে এগোনো অনেক সহজ হবে। কেন? কারণ এখন তোমার কাছে একটা কনফিডেন্ট আছে, তুমি এত আত্মবিশ্বাসী হয়ে গেছো, এখন তুমি জানো। তারপরে দ্বিতীয় হচ্ছে এখন তোমার গোলে পৌঁছানো সহজ, কারণ তুমি জায়গাটাকে জেনে গেছো, তুমি জানো কোথায় তোমাকে যেতে হবে। একটা সময় ছিল তোমাকে খুঁজতে হয়েছে, আমাকে কোন মিনিস্ট্রিতে যেতে হবে, এই কাজ করতে হবে, কোথায় গেলে আমাকে এটা করতে হবে, অনেক কষ্ট করেছো, হয় না, অনেক কি বলা যায়, অব্লিগেশনস, অনেক অবস্টিকলস থাকে, যেগুলি আমরা আসলে মেয়েরা পাড়ি দিতে পারি না। আমাকে বলো, এই সেক্টরে এই সেক্টরে হসপিটাল বিজনেসে তুমি যেভাবে এসেছো, একটা ডেডিকেশন, চিন্তা ভাবনা, একটা থেকে, যদি আমি সব মিলিয়েও বলি, বাংলাদেশে মোটামুটি তোমার জানা মতে কজন নারী উদ্যোক্তা আছে যারা হসপিটাল ব্যবসা রান করছেন? ইনফ্যাক্ট নারী উদ্যোক্তা কেউ নাই। নারী উদ্যোক্তা হেলথ সেক্টরে আসলে কেউ নাই। বাট এমন আছে না যে হাজব্যান্ডের টাকা ইনভেস্ট করে শুধু চেয়ারম্যান হয়ে বসে আছে? সেটা তেমনও হয়তো বা দু একজন এসছিল, কিন্তু টিকতে পারলো না। টিকতে পারলো না, হয়ে গেল, মানে
শেষ হয়ে গেল, চলে গেল, পারলো না থাকতে। তাহলে আমরা কি তোমাকে এটা বলতে পারি, ইউ আর দ্য ওয়েমেন লিডার যে বাংলাদেশে Health sector-এ। একমাত্র হসপিটাল বিজনেসে তুমি তোমার জার্নিটি শুরু করেছো এবং টিকে এখন আছি, অবধি টিকে এখনো আছো। আছি। এটা বলা বিশাল যায়, ব্যাপার। বলা যায়। তবে আলহামদুলিল্লাহ। আমি খুব ভাগ্যবতী যে আমার পাশে আমার যে টিম মেম্বার্স, তার মধ্যে আমার ছোট ভাই, অফকোর্স এটা ও ডাক্তার, ও এখন এমডি, তো ও আশিস চক্রবর্তী, ও মিডিয়াতে অসম্ভব রকম একটা প্রিয় নাম, প্রিয় ব্যক্তিত্ব। তো ও আমার, কিন্তু ও ডাক্তার, ও সাংঘাতিক মিডিয়া ফ্রেন্ডলি ডাক্তার আর কি। মিডিয়ার Nice. যত মানুষ আছে সব তার কাছে আসে, ট্রিটমেন্ট নেয়, এবং সেও তাদেরকে খুব ভালোবাসে। তো যাই হোক, এটাও প্রসঙ্গক্রমে বললাম। তো ও আমার পাশে আছে। আমার হাজব্যান্ড আসলে উনি বাংলাদেশে একটাই কলেজ আছে, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ওইটার প্রিন্সিপাল হিসেবে উনি রিটায়ারমেন্টে গেলেন। অ্যাট দ্য সেম টাইম উনি ঢাকা ইউনিভার্সিটির ডিন ছিলেন। তো উনিও রিটায়ারমেন্টের পরে আমার সঙ্গে জয়েন করেছেন, উনি এখন ভাইস চেয়ারম্যান। সো আই গট এ ভেরি ডাইনামিক পারসন ইন ইওর লাইফ। ইন মাই লাইফ। এবং এটাও বলা অপেক্ষা রাখে না, এছাড়াও আমার সঙ্গে যারা কাজ করে তারা সে বিজনেস ডেভেলপমেন্ট টিম, অথবা এইচআর টিম, অথবা কমার্শিয়াল টিম, অথবা ফাইন্যান্স টিম, মানে আমি খুব হ্যাপি, খুব কমফোর্টেবল ওদেরকে পেয়ে। Nice. ওরা আমার সঙ্গে অনেক বছর ধরে আছে, এবং তোমার শুনলে খুব ভালো লাগবে, যদি না একমাত্র ডাক্তার নার্স ছাড়া, ওরা খুব দ্রুত শিফট করে, এরা ছাড়া বাকি যে যারা আমার সঙ্গে টিম মেম্বার আছে, তারা ধরো যদি আমি না চলে যেতে বলি যে যাবে না, না, ওরা আমার সঙ্গে আছে। এই ধরো আজকে আমার 20 বছরের জার্নিতে, এর আগেও আমার আরেকটা বিজনেস, আমি কসমেটিক্সের বিজনেস ছিলাম, আমি বলেছি, তার মানে আমার বিজনেস লাইফ 97 থেকে 26, তার মানে 25 আর 4 29 বছর। 29 বছর আমার হচ্ছে বিজনেস লাইফ, একদম কম না, কিন্তু বিশাল, একদম কম না। তো এই সময়টাই 29 বছর বয়সের জীবনে অনেকগুলি ঝুলিতে অনেকগুলি অ্যাচিভমেন্ট ঝুলেছে, অনেকগুলি এন্টারপ্রেনার অ্যাচিভমেন্টস, উইমেন লিডার অফ দ্য ইয়ার, ওর হেলথ কেয়ার লিডার অফ দ্য ইয়ার, ওর সামথিং লাইক দ্যাট। অন দ্য হুজ হু থেকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটা ইউকে বেসড। এটা আমার কাছে খুবই একটা সম্মানের একটা পুরস্কার ছিল। এরকম বেশ কিছু পুরস্কার, স্বপ্নজয়ী নারী পুরস্কার, অনেকগুলো ঝুলিতে ঢুকেছে। অনেকগুলো, আমি যদি বলি, অনেকগুলো ব্যবসায়িক সংগঠন বিভিন্ন জায়গায় আছে, তুমি যদি একটু বলতে। ঠিক, মানে এই 29 বছর বয়সের মধ্যে এটাও হয়েছে যে আমি এখন প্রথমে, আমি যেহেতু উইমেন, মহিলা নারী উদ্যোক্তা, তাহলে প্রথম আমার BWCC এর কথাটা বলি। আমি বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে, তুমিও আছো সেখানে পরিচালক হিসাবে, আমিও সেখানে একজন পরিচালক হিসাবে আছি। এবং এখান থেকেই আমি নমিনেটেড হয়ে FBCCI-তে, বাংলাদেশের যে সর্বোচ্চ চেম্বার, সর্বোচ্চ যে অ্যাপেক্স বডি, সেখানে আমি 3বার, অর্থাৎ প্রায় 6 বছর আমি বোর্ডে পরিচালক হিসেবে ছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে আমি সবার খুব প্রিয় পরিচালক হিসেবেই ছিলাম। কখনো কারোর সঙ্গে আমার কোনোদিনও কোনো সমস্যা হয়নি, এবং আমিও কখনো সমস্যায় নিজেকে জড়াইনি। তুমি অনেক পজিটিভ মানুষ। না, যদি সমস্যা করার মতো বিষয় এসছে, আমি হয়তো নিজেই এটাকে সলভ করে এখান থেকে বেরিয়ে গেছি, যে না, এখানে আর আমি এটাকে বাড়তে দেব না। সবসময় আমার কাছে মনে হয়েছে যে একটা জিনিস আমি ফলো করতে চেষ্টা করি, যে ইউ ট্রিট অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। রাইট। তো এটা যদি হয় না, আসলে তুমি দেখবে তুমি সবাইকে সম্মান করছো, তোমাকেও সবাই সম্মান করছে। তো তারপরেও অনেক ত্রুটি আমার জীবনে আছে, অনেক অপূর্ণ আকাঙ্ক্ষা রয়েছে, অনেক অতৃপ্তি আছে। সেটা হয়তো এই জীবনে হবে কিনা জানি না, চেষ্টা তো করে যেতেই পারি। এবং আমাকে মনে হয় যে আমার সেটেল ডাউন করতে, আমার এই স্বপ্নগুলোকে পূরণ করতে হয়তো আমাকে আরও একটা লম্বা সময় পথ পাড়ি দিতে হবে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, না, আমি আমার যদি এখন মৃত্যুর সময় আসে, না, এখন আমাকে নিয়ে যেও না, আমাকে আরেকটু সময় দাও, আমাকে সেটেল করতে দাও। তো এর মধ্যে তো বিয়ের কথা বলেছিলাম, অষ্টাশীর বিয়ে হয়েছে। আমি প্রাউড যে আমার 2টো খুবই চমৎকার ছেলে মেয়ে আছে। মেয়েটির কথা বলেছিলাম, তার 8 বছর পর ছেলে এসছে আমার জীবনে। এখন দুজনেই ম্যারিড, সেটেলড, ছেলের বউ।
ওরা বাইরে পড়াশোনা করছে, মেয়েটা এখানেই আছে, মেয়ের জামাইও ও ডাক্তার। আমরা বিয়ে খেতে দুজনেই খুব গিয়েছিলাম, ছেলের খেয়েছিলাম না মেয়ের খেয়েছিলাম আমি ভুলে গেছি, সম্ভবত ছেলের ছেলেরটাই খেয়েছিলাম। পরে ছেলেটা তো হলো 4 বছর আগে, হ্যাঁ, তাহলে আর ওটাই মেয়েরটা হয়েছে 8 বছর আগে। তো তখন আমার সাথে তোমার পরিচয় পরিচয় ছিল না। হয়নি। আহা, থাকলে রোস্ট একটা মিস হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে দুজনের এক জায়গায় আমরা বিয়ে দিয়েছি, মানে একই প্লেসে। নতুবা ওদের মনে হবে আমার এখানে হলো, আমার তার সেখানে হলো। তো ওরা খুব ভালো আছে। আমি একটু ইন্টারেস্টিংলি বলতে চাই, বিয়ের অনুষ্ঠানে যখন আমরা গিয়েছিলাম, আমরা তো সব উইমেন চেম্বার থেকে সবাই একসাথে গিয়েছিলাম, এক টেবিলে বসেছিলাম। আমি দেখেছিলাম ও মাই গড, ঢাকা শহরের সব মানুষ মনে হয় ওই দিন বিয়েতে চলে এসছে। আর কোনোভাবে প্রত্যেকটা চেনা ফেস, ইন্ডাস্ট্রি, মানে একটা হচ্ছে ভাইয়ার চেনা একটা বিশাল বড় জায়গা, তোমার চেনা একটা বিশাল বড় জায়গা, দুটো জায়গা মিলে এত মানুষ, এত মিলন মেলা। বিলিভ মি, ওই দিন আমরা অনেক লম্বা সময় কাটিয়েছিলাম। একটা মিলন মেলাই ছিল, এবং আমি ঠিক নর্মাল বৌভাত যে এলো খেলো চলে গেল ওরকম না, নাচ ছিল, গান ছিল, মানে সবাইকে একসঙ্গে মিলিয়ে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম। তো যাই হোক, বিডাব্লিউসিসি গেল। তারপর ইনফ্যাক্ট আমার ট্রেড সেক্টরে আসার, এই ট্রেড চেম্বারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার প্রথম এটা হচ্ছিল বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ। সেখানে আমি এখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি, এবং সেখানেও সে কত বছর, কখনো ভাইস প্রেসিডেন্ট, কখনো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কখনো পরিচালক, অথবা কখনো মেম্বার, কিন্তু এই ধরো প্রায় 20 বছর, 20 বছর ধরে আমি ওই চেম্বারের সঙ্গে সম্পৃক্ত। এটা আমি অ্যাটলিস্ট বলতে চাই যে আমাদের যারা শুনছেন, একবার ভাবেন যে একটা ট্রেড বডির সাথে 20 বছর ধরে একটা মানুষকে তারা ছাড়তে চাইছে না। তো আপনি একবার আপা মেম্বারও হয়ে যান, তাও আমাদের সাথে থাকেন, আপা পরিচালক হয়ে যান, আপা থাকেন। মানে যদি তুমি খুব ইন্টারেস্টিং এবং খুবই ডাইনামিক পারসন না হও, তাহলে তোমাকে কেউ ধরে রাখবে না। তা তো জানি না রে আফরোজা, কিন্তু যেটা হয় যে আমি যখন যেখানে থাকি, যে কাজটা করি, সেখানে আমি চেষ্টা করি যে আমার কাছ থেকে যেন কিছু দেওয়া যায়, মানে আমি যেন কিছু দিতে পারি সেই জায়গাটাতে। পিডাব্লিউসিসিতে আসলে খুব একটা কিছু দিতে পারি না, সত্যি কথাই। মানে আমাদের প্রেসিডেন্ট এত ডাইনামিক যে শি ইজ অল অ্যালোন। নাইস, আমরা সারাক্ষণ ওনাকে দেখলে ইন্সপায়ার হই যে উনি এত সুন্দরভাবে এবং এত গুছিয়ে তুমি দেখো, খেয়াল করো, না আমি বলছি উল্টাটা, মানে উনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন এবং ডিপেন্ড করেন। উনি করতে পারেন, কিন্তু উনি অনেক কাজ উনি আমাদের ছাড়েন, যে এটা প্রীতি করবে, এটা আফরোজা করবে, এটা জেফরিন করবে, বলেন লিডারশিপ দেন, বিকজ লিডারশিপ ইজ লাইক আমাদেরকে শেখান। তুমি তো লিডারশিপ আসলে যতটা না, লিডারশিপের কথাটা বলে যে, মানে আমার কাছে টু মি হু ইজ লিডার, হু হ্যাজ গট ফলোয়ার্স। তুমি ফলোয়ার ছাড়া তোমার লিডার হওয়ার তো কোনো যোগ্যতা নাই বা হবে না। তো এই করে তো জীবন কেটে যাচ্ছে। মনে হয় আপাকে যে আপা বাই বর্ন লিডার, একদম মনে হয় ছোটবেলা থেকে আমরা যদি ভালো মতো শুনি। নেক্সট আমার রিকোয়েস্ট থাকবে আপাকে আমার পডকাস্টে ডাকা এবং ওনার লিডারশিপ স্কিল শুনবো। এটা বাংলাদেশের মানুষের শেখা উচিত যে কিভাবে একজন লিডার তৈরি হয়, এটা খুবই দরকার আমাদের জন্য। আমি বিডাব্লিউসিসিআই বললাম, বিসিআই বললাম, আমি এপেক্স বডি এফবিসিসিআই বললাম, এবং আমি যে সেক্টর নিয়ে কাজ করি হেলথ সেক্টর নিয়ে, আমাদের হেলথ সেক্টরের অ্যাসোসিয়েশন আছে বিপিএমসি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। আমি সেখানেও ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবার নির্বাচিত হয়ে এসেছি, মানে ইলেকশন করে ভাইস প্রেসিডেন্ট হয়েছি। তো আরও কিছু আছে, বাট এইগুলি হচ্ছে মেইন আর কি। আমি জাপান গিয়েছিলাম 2004 বা 2005-এ। সেখান থেকে ফিরে আসার পর ওই অ্যাসোসিয়েশন আর আমাকে ছাড়ে নাই, বলেছে না আপনি আমাদের সঙ্গে থাকেন। তো দীর্ঘদিন তাদের সঙ্গে প্রথম মেম্বার, তারপর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। এখন আমি বলেছি যে আর আসলে সময় হয়ে ওঠে না, বাট তারপরেও রিলেশনশিপটা এরকম যে তাদের সঙ্গে না গেলে, না কথা বললে খুব মন খারাপ হয় তাদের, এরকম আর কি বিষয়। তুমিও নিশ্চয়ই মিস করো সবাইকে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে নিশ্চয়ই মিস করো। আমি মিস করি বলেই হয়তো ওরাও মিস করে, সেটাও আছে। তো এভাবে জীবন চলে যাচ্ছে। আর এই সময়টায় আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে কি জানো, সামনে যেতে হলে অবস্টাকলস এত বেশি আসে, বিশেষ করে মেয়েদের অনেক বেশি পরিমাণে অবস্টাকলস তোমাকে ফেস করতে হবে। কিন্তু তুমি যদি দমে যাও তাহলে শেষ। মানে তোমার হয়তো, আমার কি হয় যে মন খারাপ হয়ে গেল, এক রাত হয়তো কারোর সঙ্গে ভালো করে কথাই বললাম না, ঘুম হলো না, কিন্তু পরদিন থেকে আবার এটাকে
অন্যভাবে চিন্তা করে আবার কাজ করা শুরু করি। প্রীতিদির সাথে গল্প যত করছি, প্রীতিদি আমাকে এসেই জিজ্ঞেস করেছিল, আফরোজা কতটুকু সময় আমরা কথা বলবো, হাফ অ্যান আওয়ার? তো আমি বলেছি না দিদি, 45 মিনিটস। এত সময়? তো 45 মিনিটস অনেক আগে পার হয়ে গেছে, দিদি কিন্তু জানেন না, বুঝতেও পারেননি, কারণ গল্পগুলো অনেক মজার। সো আরও অনেক গল্প, আরও অনেক ইনফরমেশন কিন্তু দিদির কাছে রয়েই গেল, আমি শুনতেও পারলাম না, আমরা সবাই শুনতে পারলাম না। হতে পারে আরেক দিন কোনো এই শুধু ব্যবসার উপরে দিদিকে আমরা আবার ডাকবো, আরও অনেক ইনডেপথ কথা শোনার জন্য। তো তার আগে আমি বলতে চাই, আমরা এখন অবধি দিদির কাছ থেকে যেটা শুনলাম বা শিখলাম, সেটা হচ্ছে তিনি কিন্তু আমাদেরকে শেখালেন যে দমে যাওয়া যাবে না, এবং নিজের যে চাওয়াটা, আমি কোথায় যেতে চাই, জায়গাটিকে আগে নির্ধারণ করতে হবে। তিনি জায়গাটিকে নির্ধারণ করেছিলেন এবং তিনি আজকের জায়গায় পৌঁছে গেছেন। আজকে প্রীতি চক্রবর্তী ইন্ডাস্ট্রির জন্য একটা সম্মানের নাম। সো এই সম্মানের নামটি যদি, এমন একটি নাম যদি আমরাও চাই, তাহলে আমাদেরকেও এরকম অক্লান্তকর পরিশ্রম করতে হবে। এবং উনি যেখানেই যান সব জায়গায় মেনটেন করছেন উইথ বিগ স্মাইল। সো আপনারাও দেখতে পাচ্ছেন আজকে উনি হাসছেন। দিদি, যারা আজকে আমাদের সাথে এই পডকাস্টে আছে, তাদের উদ্দেশ্যে মেয়েদের জন্য কোনো একটা টনিক আমরা জানতে চাই, সূত্রটা জানতে চাই, এটা যদি তুমি একটু বলো। আজকের আলাপচারিতায় আফরোজার সঙ্গে আমি মেয়েদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, আমরা উইমেন এন্টারপ্রেনাররা জীবনভর আসলে সংসারে, সমাজে, ব্যবসার ক্ষেত্রে অনেক অবস্টিকলস ফেস করি, করতে হবে। কিন্তু আমি যেটি বলতে চাই, দুটো কথা। একটা হচ্ছে কোনোভাবেই কোনো অবস্টিকলস পেয়ে বা অবস্টিকলসের কারণে দমে যাওয়া যাবে না। এটাকে মাথায় রেখে পেছন না ফিরে সামনে এগিয়ে যেতে হবে, তবেই নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। এটা একটা। আর দ্বিতীয়টা হচ্ছে, আমরা মেয়েরা সাধারণত অনেক বেশি কোনো কিছু ডেপতে যেতে চাই না, অ্যান্ড ইউ নিড টু বি দেয়ার। যদি সেটাতে যেতে পারি আমরা, তবেই আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবো। অর্থাৎ আমার নলেজ বেসড বিজনেস গড়ে তুলতে হবে। ধন্যবাদ সবাইকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। মিষ্টি ধন্যবাদ। হাসি নিয়ে আমাদের সাথে তুমি বসেছো, কথা বলেছো, আমরা জেনেছি, যে আমি অনেক কিছু শিখেছি, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আফরোজা, তুমি আমাকে এই পডকাস্টে ডাকার জন্য। এটা আমার জন্য একটা স্পেশাল অভিজ্ঞতা আজকে। আমি তো কখনো পডকাস্টে যাইনি, তো আজকে একটা স্পেশাল অভিজ্ঞতা হলো। তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে আমাকে ডেকেছো। তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দিদি।